হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স এক্সপ্রেস বাই সুরজিৎ। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা কভার করব মোশনের উপরে, কারণ তোমরা জানো যে খুব সামনেই কিন্তু টেকনিশিয়ান এবং এলবির পরীক্ষা হবে। তো তার আগে চ্যাপ্টারগুলোকে সুন্দরভাবে শেষ করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে শুরু করব ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মোশন। তো মোশনের মধ্যে যেই যেই টপিকগুলো আমরা কভার করব, সবার প্রথমে দেখে নেব যে মোশন বা গতি, এই চ্যাপ্টার এর মধ্যে আমরা যেই যেই টপিকগুলোকে কভার করব, সবার প্রথমে সেটা হচ্ছে গতি ক রকমের হয়। ঠিক আছে, বিভিন্ন রকমের গতি। বিভিন্ন রকমের গতির মধ্যে কিরকম, যেমন ধরো 1D মোশন। ঠিক আছে, 1D মোশনের মধ্যে পড়বে লিনিয়ার মোশন বা রেক্টিলিনিয়ার মোশন, সরল রৈখিক মোশন। ঠিক আছে, 2D মোশন, এগুলো আমি আস্তে আস্তে আসবো। 2D মোশন, 3D মোশন, 3 ডাইমেনশনাল মোশন। 2D মোশনের মধ্যে পড়বে যেমন ধরো প্রজেক্টাইল মোশন। তারপরে চলে আসবো কি মোশনের আর একটা বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন ডেফিনেশন। ঠিক আছে, মানে বিভিন্ন বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট বলতে যেমন মোশনের জানতে গেলে আগে সবার আমাদের জানতে হবে যে দূরত্ব কি, দ্রুতি কি, ঠিক আছে, গতি কাকে বলে, মন্দন কাকে বলে, ত্বরণ কাকে বলে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এই বেসিকের মধ্যে এই জিনিসটাকে কভার করব। ঠিক আছে, তারপরে জানবো যে বিভিন্ন রকমের মোশন, বিভিন্ন টাইপসের মোশন। বিভিন্ন টাইপসের মোশন মানে বিভিন্ন টাইপসের মোশনের মধ্যে চলে আসবে ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে কিন্তু বিভিন্ন রকমের গতির মধ্যে। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথডের মধ্যে কি কি পড়বে? গ্রাফিক্যাল মেথডের মধ্যে হচ্ছে যে মোশনের যে বিভিন্ন রকমের গ্রাফ দিয়ে যে কোশ্চেন গুলো আসে, যে কোনটা ইউনিফর্ম মোশনে রয়েছে, কখন ভেলোসিটি স্থির রয়েছে, কখন ইউনিগুলো জানবো, এবং সাথে সাথে মোশনের বিভিন্ন ইকুয়েশন গুলো। ঠিক আছে, এর সাথে জানবো হচ্ছে গতির যে সূত্রাবলী, গতির যে সূত্র, সেই সূত্রগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। তাহলে মোশনের এই যে চ্যাপ্টার, এটা হচ্ছে টোটাল আমাদের সিনারিওটা, যে এই বিষয়গুলো কিন্তু আমরা কভার করবো এই চ্যাপ্টারে, এই ভিডিওর মাধ্যমে। এবার তোমাদেরকে সবার প্রথমে যেটা বলবো, সবার প্রথমে যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের মোশন, মানে টাইপস অফ মোশন, মোশনের বিভিন্ন টাইপস। তো এই টাইপস অফ মোশনের মধ্যে সবার প্রথমে যেটা পড়বে, সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, 1D মোশন যেটাকে আমরা বলি। এবার এই 1D মোশনের মধ্যে যেটা পড়বে, সেটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি মানে কি? সরল রৈখিক গতির মধ্যে পড়বে, ধরে নাও তুমি একটা রাস্তা দিয়ে সোজা দৌড়ে যাচ্ছ, একটা গাড়ি ছুটছে। ঠিক আছে, তাহলে এইগুলো পড়বে কিন্তু সরল রৈখিক মোশনের মধ্যে, যেটা কিন্তু এনসিইআরটি সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে সরল রৈখিক মোশন কিন্তু 1D মোশনের মধ্যে পড়বে। 2D মোশনের মধ্যে কি পড়বে? 2D মোশনের মধ্যে পড়বে কিন্তু প্রাসের গতি, মানে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন হচ্ছে না 2D মোশনের এক্সাম্পল। প্রজেক্টাইল মোশন পড়বে 2D মোশনের মধ্যে। তো প্রজেক্টাইল মোশন যদি পড়ে, তাহলে হচ্ছে কি বৃত্তাকার গতি। বৃত্তাকার গতিও কিন্তু পড়বে হচ্ছে 2D মোশনের মধ্যে পড়বে। ঠিক আছে, 3D মোশনের মধ্যে কি কি পড়বে? 3D মোশন, এটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট জেনে রাখো, কারণ এখান থেকে যদি কোশ্চেন আসে যে 3D মোশনের এক্সাম্পল কি, তখন বলতে পারবে যে 3D মোশনের মধ্যে কি কি পড়বে। 3D মোশনের মধ্যে পড়বে, ধরে নাও বিমানের গতি, বিমানের গতি। ঠিক আছে, পড়বে 3D মোশনের মধ্যে পাখির গতি, পাখি যেভাবে ওড়ে। ঠিক আছে, এগুলো পড়বে সব 3D মোশনের মধ্যে। তো টাইপস অফ মোশনের মধ্যে আমরা জানলাম কি, মোশন ক রকমের হয়, 1D মোশন এবং 2D মোশন। তো এই যে সরলরৈখিক গতি, এর উপরে বেস করে কিন্তু পরীক্ষায় বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, এবং রেলের যে পরীক্ষাগুলো হয়, সেখানে সরলরৈখিক গতির উপরে বেস করে কিন্তু বেশি কোশ্চেন আসে, এবং সরলরৈখিক গতির সাথে সাথে নিউটনস ল অফ মোশন, এখান থেকে বেশি কোশ্চেন আসে। 2D মোশনের মধ্যে প্রজেক্টাইল মোশন থেকে সামান্য কোশ্চেন কিন্তু আসে রেলের বিভিন্ন পরীক্ষায়। বেসিক্যালি প্রজেক্টাইল মোশনটা ইম্পর্টেন্ট হচ্ছে CBT 2 এর জন্য। লোকো পাইলটের যে CBT 2 পরীক্ষা হয়, সে সমস্ত পরীক্ষায় প্রজেক্টাইল মোশন বা সার্কুলার মোশনের উপরে কিন্তু কোশ্চেন আসতে দেখতে পাওয়া যায়। কিন্তু CBT 1 এ বেশি কোশ্চেন আসে কিন্তু সরলরৈখিক মোশনের উপরে। তো আমরা এই সরলরৈখিক মোশনটাকে কিন্তু বেশি ভালোভাবে করার চেষ্টা করব। এবার সরলরৈখিক যে মোশন, সরলরৈখিক মোশন জানতে গেলে আমাকে মোশনের কতগুলো বেসিক জিনিস জানতে হবে, যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে বেসিক। তো এই বেসিকের মধ্যে কি কি জানতে হবে? সবার প্রথমে জানতে হবে যে কি, যে গতি কি। গতি, গতি বা মোশন, যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, যে গতি কাকে বলে বা মোশন কাকে বলে। ঠিক আছে, তাহলে গতি কাকে বলা হয়? কোন বস্তু যদি সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন ঘটায়, তাহলে কিন্তু বলতে হবে যে বস্তুটার গতি রয়েছে। ধরে নাও এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, আমি এখানে স্থির অবস্থায় রয়েছি, আমার এখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, আমি সময় চলে যাচ্ছে কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি।
তাহলে পরে কিন্তু আমার এখানে মোশন হবে না। এই ব্যাপারটাকে যদি আমি একটা গ্রাফের সাহায্যে দেখাই, আমি দেখতে পাবো যে এই যে একটা গ্রাফ, এই গ্রাফের এই অ্যাক্সিসটা মানে এই যে এই অ্যাক্সিস বরাবর কি থাকবে, টাইম থাকবে, সময় থাকবে, এবং এই অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কি থাকবে, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে সরণ থাকবে। সরণ কি আমি পরে আসছি, আগে তোমাদেরকে বেসিক ব্যাপারটা বোঝাই। তাহলে দেখা যাবে যে আমার সরণ একটা নির্দিষ্ট পর্যন্ত হওয়ার পরে টাইম কিন্তু বেড়ে যাচ্ছে, এই অ্যাক্সিস বরাবর বাড়া মানে কি টাইম বাড়া, টাইম বেড়ে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, আমার কিন্তু সরণ এই জায়গাতেই রয়ে গেছে। তাহলে পরে কি হবে, আমার কিন্তু মোশন থাকবে না। কিন্তু যদি টাইমও বাড়ছে, আমার মুভমেন্টও হচ্ছে, আমি স্থানও পরিবর্তন করছি, মানে ধরে নাও ব্যাপারটা অনেকটা এরকম হলো, তাহলে বলতে হবে কিন্তু আমার কি হচ্ছে, গতি রয়েছে। তাহলে গতি বলতে গেলে আমরা কি বললাম, গতি মানে কি, গতি হচ্ছে সময়ের সাথে সাথে যদি তুমি স্থান পরিবর্তন করো, তাহলে কোনো একটা একক সময়ের রেসপেক্টে তুমি কতটা স্থান পরিবর্তন করলে সেটাই কিন্তু হয়ে গেল গতি। তাহলে গতি মানে কি, গতি মানে হচ্ছে তোমাকে কিছু পরিমাণ একটা দূরত্ব অতিক্রম করতে হবে, এবং এই দূরত্বটা কোনো একটা নির্দিষ্ট টাইমে রেসপেক্টে যতটা দূরত্ব অতিক্রম করছো সেটাই কিন্তু হয়ে যাবে গতি। তাহলে গতি জানতে গিয়ে আমি যেটা জানলাম সেটা হচ্ছে কি, আরেকটা জিনিস চলে আসলো আমাদের সামনে, সেটা কি দূরত্ব। তাহলে কি দূরত্বটা কি, দূরত্ব হচ্ছে তুমি মোট যে পথ অতিক্রম করো কোনো একটা নির্দিষ্ট সময়ে, তুমি মোট যে পথ অতিক্রম করো, সেটা সরল পথ হতে পারে, বক্র পথ হতে পারে, মানে তুমি সোজাও যেতে পারো, আবার নাচতে নাচতে ঘুরে ঘুরেও যেতে পারো, ঠিক আছে। তাহলে পরে তুমি যে মোট দূরত্ব অতিক্রম করবা সেটাই হচ্ছে কি হবে, দূরত্ব হবে। সাপোজ তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, তুমি ভালো অবস্থায় রয়েছো, সুস্থ অবস্থায় রয়েছো, তুমি এরকম সোজা পথে যাচ্ছ, কিন্তু কোনো একজন লোক একটু বেশি খেয়ে নিয়েছে, রাস্তা দিয়ে সাপের মতো এরকম 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 করে যাচ্ছে, কি খাওয়ার কথা আমি বুঝতেই পারছি বলছি। তাহলে পরে এই যে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটাও একটা অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, যেটা আমি নীল কালিতে দেখিয়েছি একটা অতিক্রান্ত দূরত্ব। এবং এই যে এইটাকে আমি মুছে দিয়ে একদম সোজাভাবে দেখাই, এটাও একটা দূরত্ব, এবং দুজনেই দেখো একটা জায়গা থেকে শুরু করলো, এ পয়েন্ট থেকে শুরু করলো, বি পয়েন্টে গিয়ে শেষ করলো, একজন সোজাভাবে গেল, একজন বেঁকে গেল, তাহলে দুটোই কিন্তু দূরত্ব, ঠিক আছে। দূরত্ব মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি মোট যে পরিমাণ পথ অতিক্রম করে সেটাই হচ্ছে তার দূরত্ব, ঠিক আছে। এবার তাহলে পরে সরণ কাকে বলা হয়, সরণ কাকে বলা হয়, ঠিক আছে, সরণ কাকে বলা হয়, সরণ বলে একটা জিনিস আছে মোশনের চ্যাপ্টারে, সেটা কি, দূরত্বটা যদি একটা নির্দিষ্ট দিকে হয়, ঠিক আছে, এখানে দেখো প্রতিনিয়ত নীল কালিটা দেখো প্রতিনিয়ত ডিরেকশন চেঞ্জ করছে, যদি দূরত্বটা একটা নির্দিষ্ট দিকে হয় তাহলে পরেই কিন্তু সেটাকে বলা হবে সরণ। তার মানে সরণের কি হবে, সরণের কিন্তু একটা মান থাকবে এবং একটা কি থাকবে, অভিমুখও থাকবে। তাহলে যাদের মান থাকে এবং অভিমুখ থাকে তাদেরকে সায়েন্সের ভাষায় কি বলা হয়, ভেক্টর বলা হয়। এই জন্য কিন্তু সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে পরে আমরা সরণ কি জানলাম, আমরা দূরত্ব কি জানলাম, এবং এর সাথে সাথে তোমাদেরকে আমি বলে রাখি যে সরণ এবং দূরত্ব দুটিরই এসআই একক, এসআই একক কি হবে, সরণ এবং দূরত্বের দুজনেরই এসআই একক হবে কিন্তু কি, মিটার, ঠিক আছে, এসআই একক হয়ে যাবে মিটার। এবং এই প্রসঙ্গে তোমাদের কিন্তু একটা কোশ্চেন দেখবে এনসিইআরটি এক্সাম্পলারে রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারও এসছে কোশ্চেনটা, সেটা কি, সেটা হচ্ছে সরণ এবং গতির অনুপাত, সরণ ও গতির অনুপাত কি। এক নম্বর অপশনে থাকলো 1 এর বেশি, 1 এর বেশি, 2 নম্বরে থাকলো যে 1 এর কম, 3 নম্বরে থাকলো হচ্ছে 1 এর সমান, আর 4 নম্বরে থাকলো হচ্ছে সরণ এবং গতির অনুপাত 1 অথবা 1 এর সমান অথবা 1 এর কম, ঠিক আছে। তাহলে কোনটা উত্তর হবে, তাহলে উত্তর হবে কিন্তু অবশ্যই 1 অথবা 1 এর কম, 1ও হতে পারে 1 এর কমও হতে পারে। কেন হতে পারে দেখো তোমাদেরকে আমি বলি, যদি তুমি উপরে সরণ রাখো আর নিচে হচ্ছে দূরত্ব রাখো, ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, যদি তুমি স্ট্রেট লাইন পথে হাঁটো, যদি তুমি এখান থেকে ধরে নাও এ থেকে যাত্রা করলে বি পর্যন্ত আসলে, ঠিক আছে, এখানে তোমার সরণও যা হবে তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্বও কিন্তু তাই হবে। তাহলে সরণ যা দূরত্ব তাই, যদি তাই হয় তাহলে উপরে যা হবে নিচেও তাই হবে, তাহলে কেটে গেলে কি হবে, 1 হবে।
কিন্তু এই কেসটাই দেখো, এখানে কি হচ্ছে, দূরত্ব তুমি বেশি অতিক্রম করেছো, তার মানে কি নিচে বড়, আর সরণ এখানে কম। সরণ মানে কি, প্রথম এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে পরে এখানে সরণ কম, তাহলে সরণ কি হচ্ছে, উপরে যাবে। তাহলে সরণ এবং দূরত্বের অনুপাত কখনো কখনো একের সমান হতে পারে বা একের কম হতে পারে, কিন্তু কখনোই একের বেশি হবে না। তাহলে সরণ এবং দূরত্বের অনুপাত এক অথবা একের কম হতে পারে। ঠিক আছে, এখানে লিখে রাখছি আমি যে সরণ ইজ টু দূরত্ব ইজ ইকুয়াল টু কি হতে, এখানে লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। এবার এটাকে যদি ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিয়ে কি লিখলো, যে দূরত্ব আর সরণের অনুপাত যদি দেয় তখন কি হবে, তখন কিন্তু হবে যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। ঠিক আছে, কেননা দূরত্ব তখন উপরে চলে যাবে, তখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কিন্তু উত্তর হবে। ঠিক আছে, তা এই কনসেপ্টটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে। এরপরে আমরা চলে আসব যে দ্রুতি কাকে বলে এবং গতি কাকে বলে। দ্রুতি এবং গতি কাকে বলে সেই জিনিসটা কিন্তু আমরা দেখে নেব। তো দেখো, দ্রুতি কাকে বলা হয়। দ্রুতি হচ্ছে দূরত্ব পরিবর্তনের হারকে কিন্তু বলা হয় দ্রুতি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি গতি। গতি কাকে বলা হয়, দূরত্ব, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব পরিমাণের যেখানে যেখানেই হার আসবে সেখানে সেখানেই নিচে সময় আসবে। তাহলে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলা হবে, গতি বলা হবে। ঠিক আছে, আর বেগ কাকে বলা হবে, বেগ বলা হবে কিন্তু যে সরণ পরিবর্তনের হার। সরণ পরিবর্তনের হার, হার মানে আমি বললাম কি নিচে সময় আসবে। এবার দেখো, দূরত্ব কি একটা স্কেলার রাশি, দূরত্বের কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই, তার মানে কিন্তু গতি কি হবে, গতি কিন্তু একটা হয়ে যাবে স্কেলার রাশি। ঠিক আছে, এটা হয়ে যাবে কিন্তু একটা স্কেলার রাশি, কারণ এর কোনো মান আছে, কোনো ডিরেকশন নেই। গতি বলতে আমরা এটাকে ইংলিশে বলছি কিন্তু স্পিড, এটাকে কি বলছি, স্পিড বলছি। আর বেগ মানে কিন্তু কি হয়ে গেল, বেগ মানে হয়ে গেল ভেলোসিটি। ঠিক আছে, তাহলে ভেলোসিটি মানে কি সরণ পরিবর্তনের হার, সরণের একটা নির্দিষ্ট দিক আছে, তার মানে বেগেরও একটা নির্দিষ্ট দিক থাকবে, তার মানে বেগ হয়ে যাবে কিন্তু একটা ভেক্টর। ঠিক আছে, এর মানও থাকবে এবং ডিরেকশনও থাকবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম গতি কি, বেগ কি। এর সাথে সাথে আর একটা ব্যাপারও জেনে নিই, তাহলে এই বেসিক কনসেপ্টটা আমাদের ঠিক কমপ্লিট হয়ে যাবে। সেটা কি, সেটা হচ্ছে ত্বরণ কাকে বলা হয়। ত্বরণ, ত্বরণ কাকে বলা হয়, ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তার মানে কি, কোনো একটা বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, মানে তার বেগ ক্রমাগত বাড়ছে, এরকম একটা কন্ডিশন। তাহলে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তাহলে তার বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। তাহলে দেখো, এখানে একটা কনসেপ্ট পেলাম যে একটা বস্তুর প্রাথমিক বেগ যদি ইউ হয়, এটা হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ যদি ইউ হয় এবং অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে কিন্তু এই প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে যদি আমরা বিয়োগ করি, সেই বিয়োগফলটা কিন্তু শূন্য কখনোই হবে না। ঠিক আছে, মানে এদের মধ্যে কিন্তু একটা বিয়োগফল অবশ্যই থাকবে। তাহলে কোনো বস্তুর প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের যে বিয়োগফল, সেটা যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে আমরা মেজার করি, তাহলে সেটা কী পাবো, আমরা ত্বরণ পাবো। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু কি, প্রাথমিক, এখানে আমরা দিলাম অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম ইজ ইকুয়াল টু কিন্তু ত্বরণ। এবার তোমাদেরকে আমি দেখো নিউটনের দ্বিতীয় সূত্র, এখানে জাস্ট একটু তোমাদেরকে টাচ করে যাচ্ছে। নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, পি ইজ ইকুয়াল টু কি, এম ইন্টু এ। এবার তোমরা জানো যে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, বস্তুর ভর স্থির থাকে। তার মানে কি, আমরা বল প্রয়োগ করলে পরে কি হয়, বস্তুর ত্বরণ বাড়ে বা হ্রাস পায়। তার মানে কি, কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধি করার জন্য বা বেগ হ্রাস করার জন্য আমাদেরকে কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়। কারণ ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ত্বরণ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে পরে বেগ বৃদ্ধি বা হ্রাস করার জন্য কিন্তু আমাদের কি করতে হয়, বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে ত্বরণের ব্যাপারটাও হয়ে গেল। এবার ত্বরণ ব্যাপারটা কি, ত্বরণ হচ্ছে কিন্তু একটা ভেক্টর রাশি। ত্বরণ একটা ভেক্টর রাশি। এবার কোনো একটা বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তার মানে তার বেগ ক্রমাগত বাড়ছে, এরকম একটা কন্ডিশন যদি থাকে, তাহলে কিন্তু বস্তুর মধ্যে যেটা উদ্ভব হবে সেটা হচ্ছে ত্বরণ। মানে কি, প্রাথমিক বেগের থেকে অন্তিম বেগ বেশি হবে। এখানে যদি প্রাথমিক বেগ ইউ এর থেকে ভি যদি বেশি হয়, ঠিক আছে, মানে প্রাথমিক বেগের থেকে যদি অন্তিম বেগ বেশি হয়, তাহলে বস্তুর কি থাকবে,
ত্বরণ থাকবে। যদি উল্টো হয়, অন্তিম বেগ কম প্রাথমিক বেগ বেশি, তাহলে বস্তুর মন্দন হবে, মানে বস্তুর বেগ ক্রমাগত হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। এইবার জানবো আমরা যে অ্যাভারেজ ভেলোসিটি কাকে বলা হয়, অ্যাভারেজ স্পিড কাকে বলা হয়, এই ব্যাপারটা কিন্তু আমরা জানবো। ঠিক আছে, এবং এর উপরে বেস করে কিন্তু কোশ্চেন থাকে। তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে আসবো। তো অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ কাকে বলে? অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ ইজ ইকুয়াল টু বস্তুর প্রাথমিক বেগ, বস্তুর প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2 ইজ ইকুয়াল টু কিন্তু গড় বেগ। ক্লিয়ার? আর যদি তোমাকে বলা হয় যে গড় দ্রুতি কাকে বলা হবে, গড় দ্রুতি কাকে বলা হবে, তাহলে লিখতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, বাই মোট সময়। এবার এখানে একটা তোমাদেরকে আমি এই দুটো কনসেপ্টের উপরে বেস করে দুটো তোমাদেরকে অঙ্ক করাচ্ছি, দেখে নাও। বলা হলো যে একটা এ থেকে বিতে, এটা ধরে নাও এ পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে তুমি 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে বি থেকে এতে যদি তুমি 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসো, তাহলে তোমার দ্বারা অতিক্রান্ত তোমার মোট দ্রুতি কত, মানে গড় দ্রুতি কত, মোট না গড় দ্রুতি কত বের করতে হবে। মানে এ থেকে তুমি বিতে গেছো 54 কিলোমিটার প্রতি ঘন্টায়, আবার বি থেকে এতে ফিরে আসছো 72 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে তোমার মোট দ্রুতি বা গড় দ্রুতি কি হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা খুব ইজিভাবে সলভ করব। কিভাবে সলভ করব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মনে করবে যখন এ থেকে বিতে যাবে আবার বি থেকে এতে ফিরে আসবে, তখন তোমরা সবার প্রথমে উপরে লিখে নেবে 2। এ থেকে যদি বিতে গিয়ে বি থেকে এতে ফিরে আসে, তাহলে সবার প্রথমে আমি কি লিখবো, সবার প্রথমে আমি 2 লিখবো। ঠিক আছে, 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমরা কি করব, মিটার প্রতি সেকেন্ডে পরিণত করব। তাহলে দেখো 54 কোনো কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি মিটার প্রতি সেকেন্ডে পরিণত করতে হয়, তাহলে 5/18 গুণ করতে হয়। তাহলে 5/18 গুণ করলে কত হয়ে গেল, এটা 15 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, আর 72 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, তাহলে পরে হয়ে যাবে কি 20 মিটার প্রতি সেকেন্ড। হয়ে গেল 20 মিটার প্রতি সেকেন্ড। এইবার আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এই যে গতিবেগটা পেলাম 1 / প্রথম গতিবেগ প্লাস 1 / দ্বিতীয় গতিবেগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 15 আর 20, 15 আর 20 লসাগু কত হবে, 15 আর 20 লসাগু হবে কিন্তু 60। তাহলে আমি কি করব, 2 এর সাথে ডাইরেক্ট 60 গুণ করব। আর এখানে 15 আর 20 লসাগু যদি 60 হয়, তাহলে এইটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে কিন্তু 4, এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 3। তাহলে নিচে হয়ে যাবে কত, 4 + 3 মানে হয়ে যাবে 7। ঠিক আছে, দেখো 4 15 60 মানে নিচে এখানে 4 হলো, আর 3 20 60 মানে হচ্ছে 3 হলো। তাহলে উপরে হয়ে গেল 120, নিচে হয়ে গেল 7। এটাই কিন্তু হয়ে যাবে তার মিটার প্রতি সেকেন্ডে গড় দ্রুতি। আর যদি এখানে তোমাকে বলতো যে গড় বেগ বের করো, তাহলে তুমি কিভাবে বের করতে, অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে 5 সেকেন্ড পর যদি তোমার গতি 50 মিটার প্রতি সেকেন্ড হয়, তবে তোমার গড় গতি কত, গড় বেগ কত। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করতাম, তো এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে আমার প্রাথমিক বেগ কত 50, অন্তিম বেগ কত, প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ হচ্ছে 50/2, মানে আমার গড় গতিবেগ হচ্ছে 25 মিটার প্রতি
সেকেন্ড, যেহেতু মিটার প্রতি সেকেন্ড এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু অঙ্ক আসে। অঙ্কটা এতটাও ইজি আসে না, কখনো কখনো কি হয় তোমার এর সাথে কিন্তু একটা সময় বলে দিয়ে বলবে যে এখানে এই অঙ্কটাকেই ভালো করে খেয়াল করো যে স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে তোমার যদি তোমার গতি 50 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে তোমার গড় বেগ কত, এবং এর সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিল যে ওই সময়ে তুমি কত পথ অতিক্রম করবে, ওই সময়ে তুমি কত পথ অতিক্রম করবে, তাহলে এখানে দেখো আমার গড় গতিবেগ কত হয়েছে 25 মিটার প্রতি সেকেন্ড। এবার আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই তো? তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু যদি অতিক্রান্ত দূরত্ব বাই সময় হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে যদি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে ডি ইজ ইকুয়াল টু কি হবে, ভেলোসিটি ইন্টু টাইম হবে। আমার গড় বেগ কত 25, আর এখানে টাইম কত 5, তাই তো? এই যে 5 সেকেন্ড বলে দেওয়া হয়েছে, তাহলে 5×25 কত 125, তাহলে এই সময় আমি যেই পথ অতিক্রম করবো সেটা কিন্তু 125 মিটার। তো এইরকম ভাবে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবে প্রচুর অঙ্ক কিন্তু এই কনসেপ্টের উপরে বেস করে রয়েছে।